হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খান তাজমিনা হাসান। দেশের বেসরকারি খাতে জটিলতা কমাতে নীতি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধারাবাহিক বৈঠকে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ আরও সহজতর করতে কর ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আলোচনা হয়। এছাড়া আমদানি রফতানির সুবিধার্থে ২৪ ঘণ্টায় বন্দর ও এয়ারপোর্টের কাস্টমস সেবা চালু রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, বিদেশি বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তাকে দেয়া হচ্ছে অগ্রাধিকার। এরই ধারাবাহিকতায় আজ দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রায় ৩ ঘণ্টা বৈঠক করলেন সরকার প্রধান। সভায় বেসরকারি খাতের সমস্যা ও সমাধানে করণীয় জানতে চান প্রধানমন্ত্রী। বিনিয়োগের ক্ষেত্রে কাস্টমস ও আয়কর বিভাগে কী ধরনের বিড়ম্বনা তৈরি হয় তাও জানার চেষ্টা করেন। তাৎক্ষণিক বেশ কিছু সমাধানও দেন সরকার প্রধান। আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিয়েট করা যায়, কীভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরও একটু এনহ্যান্স করব। বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কীভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক জোনে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। জানান বেসরকারি খাতের জন্য তার সরকারের নীতি সহায়তা থাকবে। সামনের দিনগুলোতে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে এবং প্রাইভেট সেক্টর গ্রো করবে। তার জন্য একটা প্রো বিজনেস প্রো ইনভেস্টমেন্ট বাজেট আমরা দেখেছি এবং সেই বাজেটের বহিঃপ্রকাশ হিসেবে আমরা সেগুলো নীতিমালাগুলোকে বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে ব্যবসায়ীরাও প্রকাশ করেন সন্তোষ। বলেন সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে ঘুরে দাঁড়াবে বেসরকারি খাত। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ আসতে নেক্সটটা আসতে সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর। সভায় সিদ্ধান্ত হয় 2 মাস পর পর প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে মার্কিন দূত সার্জিও গোর জানিয়েছেন বাংলাদেশে লগ্নি করতে আগ্রহী তার দেশের বিনিয়োগকারীরা। এজন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন শীর্ষ 25টি মার্কিন কোম্পানির প্রতিনিধি। মার্কিন দূত জানান প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। আর প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন বাংলাদেশের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়ে দেশটি গণতান্ত্রিক যাত্রায় ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। 3 দিনের ঢাকা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শুরু হয়, চলে প্রায় 45 মিনিট। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আগ্রহের বিষয়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বেরিয়ে বৈঠক নিয়ে সন্তুষ্টির কথাও জানান মার্কিন দূত। We just finished a very good meeting with the Honorable Prime Minister. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. বৈঠকে তারেক রহমান সরকারের রাষ্ট্র পরিচালনা নীতিকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের দূত। দুই দেশের বহুমাত্রিক বহুপাক্ষিক সম্পর্ককে অর্থনীতিতে রূপান্তর করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। গত প্রায় 5 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে এবং বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যেভাবে ছিল বাংলাদেশের সাথে থাকবে। আজ বিকেল নাগাদ ঢাকা ছাড়েন তিনি। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাও সফর করেন মার্কিনী দূত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে বাংলাদেশকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সেই সাথে দক্ষিণ পন্থা নয়, মধ্যপন্থী রাজনীতিতে সমর্থনের কথা দেশটি পুনর্ব্যক্ত করেছে বলে ধারণা বিশ্লেষকদের। এছাড়া যুক্তরাষ্ট্রের চীন ঠেকাও নীতির বার্তাও সার্জিও গোর স্পষ্ট করেছেন বলে মনে করছেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে 3 দিনের বাংলাদেশ মিশন শেষ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ আলোচনায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies. আবার মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের সতর্ক বার্তার উন্নয়ন ইতিবাচক বার্তা। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যে $8 বিলিয়ন রফতানি করি, এই $8 বিলিয়ন আপনি ইকুয়ালাইজ করে ফেলতে পারেন। আমি যদি $8 বিলিয়ন বা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়ে যাই, তাহলে কিন্তু আমি যেটা নিয়ে আমরা চিন্তিত মাঝে মধ্যে প্রশ্ন করি, তো সেটাকে আমি নিউট্রালাইজ করতে পারি বা কম্পেনসেট করতে পারি। তাদের কাছ থেকে যদি আমি বিনিয়োগ চাই, সেটা আপনি ডিএফসি বা সরকারি পর্যায়ে বলেন, বেসরকারি পর্যায়ে বলেন, আমার এখানে অভ্যন্তরীণ অনেকগুলো সংস্কার করতে হবে। সরকারের ওপরে সরকারের পলিসিতে আমেরিকানদের প্রভাব অত্যন্ত স্পষ্ট এবং সরকারের তরফ থেকেও আমেরিকানদের সাথে সহযোগিতা করার একটা ওপেন মানসিকতা রয়েছে। ইতোমধ্যেই যতটুকু বোঝা যায় যে বাণিজ্য আরও কিভাবে সহজীকরণ করা যায়, সেগুলো নিয়েও আলাপ হচ্ছে। আর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের সাথে সাথে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের চীন ঠেকাও নীতির বার্তাও সার্জিও গোর স্পষ্ট করেছেন বলে ধারণা বিশ্লেষকদের। সাম্প্রতিককালে চীনের সাথে আমাদের যোগাযোগ এবং চীনের যে ইকোনমিক করিডোরের প্রস্তাব, এটাও কিন্তু তাদের জন্য একটা চিন্তার কারণ, এবং সেটা আমরা আমাদের অ্যাডভান্টেজ বা আমাদের নিজেদের প্রয়োজন এটা কাজে লাগাতে পারি। কারণ চীনারা বাংলাদেশে এসে বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ হোক অর্থনৈতিকভাবে, এখন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বলেই অনেকে মনে করে। যখন একটা দেশ প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি গ্রহণ করে, তখন সেই প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি কি চায়না লিনিং হচ্ছে নাকি এক্সিস্টিং যে ইউএস লিনিং ব্যাপারটা রয়েছে সেটা অব্যাহত থাকছে, সেটা নিয়ে তো একটা আলাপের জায়গা থাকতেই পারে। ব্যবসা আর বিনিয়োগের স্বার্থেই বাংলাদেশে যাতে অস্থিরতা না থাকে, সেই বার্তাও হয়তো ছিল ট্রাম্পের বিশেষ দূতের। বাংলাদেশ যেহেতু একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, এই ট্রানজিশনটাকে যদি টেকসই করতে হয়, তাহলে এখানে একটা রিকনসিলিয়েশন তারা চায়, এবং এখানে একটা দক্ষিণপন্থী উত্থান হচ্ছে, যেটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা আছে, যেটাকে তারা একটু শঙ্কার চোখে দেখছে। মধ্যপন্থী রাজনৈতিক রিকনসিলিয়েশনকে তারা সমর্থন করবে, এই বার্তাটা তো আমার মনে হয় থাকতেই পারে। ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সাক্ষাৎ কি কেবলই সৌজন্যতা নাকি কোনো বার্তা দেয়, সেটিও কূটনীতিতে আলোচনার খোরাক। ইন্ডিয়া তাদের জায়গা থেকে কি আরও খানিকটা চেষ্টা করছে যে পলিসি দূরত্বটা তৈরি হয়েছিল সেটা আরেকটু কমিয়ে আনা। অন্যদিকে আমেরিকাও তাদেরকে একটা স্পেস দিচ্ছে কি না, যে ঠিক আছে যেটা আগে হওয়ার হয়েছে, এখন নতুনভাবে কাজ করার কোনো সুযোগ আছে কিনা। ভারতের আগ্রহটা হচ্ছে তার সম্পর্ক স্বাভাবিক করা, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গাটা হচ্ছে যে এখানে যাতে চীনের প্রভাব বিস্তৃত না হয়। কাজেই প্রেক্ষাপট দুটো ভিন্ন, কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের একটা কমন আগ্রহের জায়গা আছে। সবার আগে বাংলাদেশ, ক্ষমতাসীন বিএনপির এই স্লোগান বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সফরে এসে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক অপ্রত্যাশিত, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন তিনি। সেখানে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা দেশের সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। এদিকে গণভোটের রায় বাস্তবায়ন না হলে পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দেশব্যাপী চাঁদাবাজি দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা রাখার আহ্বান জানান বিরোধী দলীয় এই নেতা। প্রধানমন্ত্রী সারা দেশের তাকে দায়িত্ব নিতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। স্বয়ং স্পিকার বলেছেন, চাঁদাবাজি বন্ধ না করলে জাতির কপালে অদূর ভবিষ্যতে বড় অশনি সংঘাতের আশঙ্কা রয়েছে। আমাদের দেশ আবার চোরাবালিতে হারিয়ে যাক
অন্ধকার গলিতে ঢুকবে আমরা চাই। সংসদে জাতীয় সমস্যা সমাধানের পরিবর্তে যারা রাজপথে বেশি সক্রিয়, গঠনমূলক আলোচনা না করে আন্দোলনে বেশি আগ্রহী, প্রয়োজনে তাদের প্রতি কঠোর হতে পারে সরকার, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ আমলের নানান নৃশংস কাণ্ডের স্থির চিত্র প্রদর্শনী সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। ২৪-এর গণ অভ্যুত্থান সহ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে গুম, খুন, গুপ্ত হত্যা সহ নানান অপকর্মের সাক্ষী বাংলাদেশ। সেসব দুঃসহ সময়ের স্মৃতিচারণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত হয়েছে ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণ অভ্যুত্থান উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা। আয়োজনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ৭১-এর পর স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে অকাতরে প্রাণ দিতে হবে তা কল্পনাও করেনি দেশবাসী। বিএনপি এখন গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে এভাবে রণাঙ্গনের মতো রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, এটা বোধহয় বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশকে সুবল মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আয়োজনে বিএনপির ১৭ বছরের সংগ্রামকে স্মরণ করেন তথ্যমন্ত্রী। বলেন, ১৭ বছরের সংগ্রামের আবহে যে তরুণরা বড় হয়েছে, তারাই ২৪-এর আন্দোলনে অংশ নিয়েছেন। মন্ত্রী বলেন, সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেয়ে অনেকে রাজপথেই বেশি সক্রিয়। তারা গঠনমূলক আলোচনায়ও বসতে চান না। দেশের স্বার্থে তাদের বিরুদ্ধে আঙুল বাঁকা করতেও সরকার পিছুপা হবে না বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। আন্দোলন করা কারো কারোর জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। আলোচনা সভা শেষে আলোকচিত্রগুলো ঘুরে দেখেন মন্ত্রী। সারা দেশ থেকে শতাধিক চিত্র সাংবাদিকের পাঠানো ছবি থেকে নির্বাচন করা হয়েছে এগুলো। ২৪-এর আন্দোলনের পাশাপাশি সেখানে স্থান পেয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড, অভিজিৎ হত্যা ও বিএনপি নেতাকর্মীদের গুম খুনের নানান স্থির চিত্র। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন সার্বজনীন। কেউ যেন বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে, সেজন্য তরুণদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জুলাই শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের আয়োজনে রিমেম্বারিং জুলাই অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্র ও জাতীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চিহ্নিত করতে হবে। দেশ, গণতন্ত্র ও মানবতার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, সবাইকে সমান মর্যাদায় স্মরণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনা নিয়ে বিভাজন তৈরির অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। এ সময় শহীদ পরিবার ও আহতদের অভিযোগ, চিকিৎসা ও পুনর্বাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এবং আমি যুদ্ধের প্রতি জনগণের চেতনা যেমন আছে, তেমনি কোনো মহল যখন এটাকে নিয়ে ব্যবসা করতে গিয়েছিল, তখন জনগণ তাদেরকে লাথি মেরে বিদায় করে দিয়েছে। আজকের জুলাই অভ্যুত্থানকেও যখন আমরা মূল্যায়ন করব, তখন খেয়াল রাখতে হবে কোনো মহল যাতে তার মতো করে এটাকে একটা নতুন নামে নামকরণ করতে না পারে। এই আন্দোলন, এই সংগ্রাম সার্বজনীন। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার বিচারে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। র্যাব একের কার্যালয়ে টিএফআই সেল পরিদর্শন করেন তারা। পরে চিফ প্রসিকিউটর জানান, এসব সেলে বছরের পর বছর বন্দীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও রাখা হয়েছিল টিএফআই সেলে। গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস দেয় প্রসিকিউশন। একের গোপন বন্দিশালা টিএফআই সেলের একটি কক্ষে আমি আছি। পুরো একটি কক্ষের মধ্যে আরও ছোট ছোট অসংখ্য কক্ষ রয়েছে, যেখানে একজন মানুষকে রাখা হতো। যদি আমি পরিমাপ করি, এক একটি কক্ষের
যে আয়তন সেটি 2 ফুটের মতো। 2 ফুটের স্যাঁতস্যাঁতে অন্ধকার গোপন কক্ষগুলো যেন এক একজন বন্দির আর্তনাদের নির্মম গল্প। কখন সূর্য উঠেছে কখন ডুবেছে তা দেখা তো দূরের কথা, বোঝাও ছিল অসম্ভব। গোপন এই কক্ষগুলোর অবস্থান র্যাবের টিএফআই সেলের একেবারেই নিচতলায়। ওই রুমেই টয়লেট, যেগুলোকে বলা হতো ডেথ সেল। এখানে বছরের পর বছর আটকে রাখা হতো গুম করা ব্যক্তিদের, যাদের অনেকেই 5 আগস্টের পর মুক্তি পান। গণঅভ্যুত্থানের পর গুমের এমন গুরুতর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যে ঘটনায় সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করে বিচার করা হচ্ছে, সেই ঘটনাস্থল এবার সরাসরি পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি, সঙ্গে প্রসিকিউশন ও সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। এদিন টিএফআই এর ছোট বড় 29টি কক্ষ পরিদর্শন করা হয়। চিফ প্রসিকিউটর জানান, অন্যায়ভাবে বন্দীদের এখানে দীর্ঘ সময় চোখ বেঁধে রাখা, জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন সবই চলেছে আইনি প্রক্রিয়ার বাইরে। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে বন্দী রাখা হয় এখানে, ছিলেন ব্যারিস্টার আরমানো। আমরা ধারণা করি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখা। 5 আগস্টের পর আয়নাঘরের চিহ্ন মুছে ফেলা বা পরিবর্তন করে আলামত যারা নষ্ট করেছেন তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানায় প্রসিকিউশন। টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পরিদর্শনের সময় সাথেই ছিলেন গুমের শিকার পরিবারের সদস্যরা। তারা চান দৃষ্টান্তমূলক সাজা। এই আমার ভাইয়ের মতো, সুমন ভাইয়ের মতো যাদেরকে তুলে নিয়ে এসছে এবং গুম হয়ে যাওয়া মানুষদের আসল সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এদিকে টিএফআই সেলকে বন্দিশালা বলতে নারাজ আসামিদের আইনজীবীরা। তাদের মক্কেল র্যাব কর্মকর্তারা গুমের সাথে জড়িত ছিলেন না বলে দাবি তাদের। ভাই প্রথমত হচ্ছে আমাদের এই 10 জনের বিরুদ্ধে এখানে রাখার কোনো সুস্পষ্ট অভিযোগ ওনারা দিতেই পারেন। যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি এটা মিল নেই। 6 আগস্ট ডিজিএফআই এর গোপন বন্দিশালা জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের এই টিম। এর আগে ডিজিএফআই এর সাথে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাবের এই সেলগুলো পরিদর্শন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা এখন কারাগারে। তারা তখন ছিলেন র্যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 2 জন এবং ময়মনসিংহে মৃত্যু হয়েছে 1 শিশুর। সিলেটে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 113 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 77 জন। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। খাসি রয়েছে আর সবকিছু আল্লাহ দিলে কমছে। জ্বর হয়েছিল আর খাসি হয়েছিল, তখন আমি পল্লী ডাক্তারের কাছে ঔষধ খাইছি, খাওয়ার পরে কমে না। না কমার পরে আমি সদর হাসপাতাল আইছি। আমার বাচ্চার খুব অশান্তি আছে, পাগলের মতন আছে। মানে দেখা যায় আমার বাচ্চারা আজ থেকে কালকে তাকিয়ে গেছে, কালকে তাকিয়ে কিছু আরাম হয়েছে। হামের মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি। তাই শিশুদের মাতৃদুগ্ধ প্রদানের বিষয়টি গুরুত্ব দিতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগে করি বেগবান। এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 উদযাপিত হচ্ছে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী হতাশা প্রকাশ করে বলেন, বর্তমানে শিশুদের বুকের দুধ পান করাতে অনীহা দেখান মায়েরা। তাই প্রতিটি জেলায় এ বিষয়ে মাসে অন্তত একটি সেমিনার আয়োজনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত সহ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। মায়ের দুধ, সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। টেকনিক্যাল এডুকেশন ছাড়া বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রয়োজনে কারিগরিতে বাজেট বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
দুপুরে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি করে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ করার কথা জানান মন্ত্রী, যার মধ্যে 2টি শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য করা হবে। অনুষ্ঠানে 2024-এর আন্দোলনে আহতরা অভিযোগ করেন, জুলাইকে বিক্রি করে অনেকেই অনেক কিছু করছেন। সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আমাদের এই টেকনিক্যাল এডুকেশন ইজ এ লাইফ লং এডুকেশন। টেকনিক্যাল এডুকেশনে ইতিমধ্যেই তিনি বাজেট বাড়িয়েছেন এবং আমাকে আলাদা নির্দেশ দিয়েছেন যে অন্য জায়গা থেকে বাজেট কেটে হলো টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। অন্যান্য রাষ্ট্রের চোখে চোখে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব বজায় রেখেছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারী সমিতির অভিষেক ও আলোচনা সভায় একথা জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য কোনো দেশের রাষ্ট্রনীতির উপর নির্ভর করেন না। তিনি অন্যান্য রাষ্ট্রের চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশের সার্বভৌমত্ব বজায় রেখেছেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত 5 মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কেউ গুম হয়নি। দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে রিজভী জানান, জাতিকে কারিগরি শিক্ষার উপর দাঁড় করাতে না পারলে সবাই শোষণের শিকার হবে। তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি। আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি। আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি। আমরা টাকা পাচারের কথা শুনিনি। আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে। তাদের আর ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। এ সময় জুলাই ঐক্যে ফাটলের সুযোগে ফ্যাসিবাদী শক্তির উত্থানের শঙ্কা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি শীর্ষক ছায়া সংসদ বিতর্ক আয়োজনে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজনৈতিক পরাজয়ের জন্য সেটা নাকি সামাজিক পরাজয়ের জন্য মানুষ শনিবার এফডিসিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে গণবিশ্ববিদ্যালয় ও বিরোধী দলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা অংশ নেয়। পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন প্রতিযোগীরা। পুরো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা অরাজনৈতিক সেই শিক্ষার্থী যখন মাঠে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, তখনই তাদের সামাজিক পরাজয় ঘটে। এই যে 5ই আগস্ট পরাজয় হয়েছে, সেটাই হচ্ছে যে রাজনৈতিক পরাজয়, এবং এই সামাজিক পরাজয়ের ফলেই, রাজনৈতিক পরাজয়ের ফলেই সামাজিক পরাজয়টা হয়েছে মাননীয় স্পিকার। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট ও রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টে দেশি বিদেশি অপশক্তি তৎপর রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হবে। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য দেশি বিদেশি শক্তি নানা রকম তৎপরতা চালাচ্ছে। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য সরকারকে, বিরোধী দলকে, তরুণদের দলকে নানাভাবে তারা পায়তারা করে তাদের ফাঁদে পা দেওয়ানোর জন্য চেষ্টা করছে। আমি মনে করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাইয়ের যে ঐক্য, জুলাই চেতনাকে আমরা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। ফিরে আসার বার্তা দিলেও আওয়ামী লীগের ফেরার আর সুযোগ নেই জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে। জুলাই গণহত্যা, জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে, এবং এই রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে। দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারকরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে বিজয়ী ঘোষণা করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও 1 জোড়া আন্তনগর ট্রেন চালু করা হবে, জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে তিনি একথা জানান। বলেন, দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে।
সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ ও যাত্রী সেবা আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। রেলে বেসরকারি ইনভেস্টমেন্টকে উৎসাহিত করছে এই সরকার, চাচ্ছে যে বেসরকারি ইনভেস্টমেন্ট আনতে চাচ্ছে রেলে। সেই ক্ষেত্রে আমরা এই স্টেশনটাকেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন স্থানে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। সকালে নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে পথসভায় অংশ নিয়ে অবিলম্বে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেন বক্তারা। এছাড়া আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে লালমনিরহাট কেন্দ্রীয় জামি মসজিদ থেকে গণমিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন জামায়াতের নেতাকর্মীরা। পরে মিশন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বানের দাবি জানান বক্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্র দলের নেতাকর্মীরা। দুপুরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ছাত্রদল নেতারা বলেন, বগুড়ার বাসিন্দা হয়েও এনসিপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন তানভীর প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে যে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে তা মেনে নেওয়া যায় না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেয় ছাত্রদল। বগুড়ায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। সকালে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বউবাজার এলাকায় হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদিঘিতে মাছের রেণু পোনা বিক্রি করে শহরে ফিরছিল পিকআপ ভ্যানটি। বউবাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপের চালক যাত্রীসহ 4 জন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় দুর্ঘটনা কবলিত যানগুলো। তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। এদিকে নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় 5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। কিছুক্ষণ বন্ধ থাকার পর চালু হয়েছে স্টেশনটি। স্বাভাবিক রয়েছে মেট্রো রেল চলাচল। দুপুর 12টার দিকে সন্দেহজনক ব্যাগ পাওয়ার পর স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত সেখানে পৌঁছে কাজ শুরু করে। ব্যাগটিকে প্রথমে এক্স-রে করা হয়। ভেতরে কৌটার মতো একটি বস্তু দেখা যায়। পরে ব্যাগটি নিরাপদে খোলা হয়। পরীক্ষা করে দেখা যায় ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর 10 মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। দুপুর 1:40 স্বাভাবিক হয় মিরপুর স্টেশনের কার্যক্রম। অন্যদিকে ফার্মগেটের বস্তা মোড়ানো বস্তুটি বোমা নয় বলে নিশ্চিত করেছে বম্ব ডিসপোজাল ইউনিট। মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে যেগুলি পাওয়া যায় সেগুলি ছিল মূলত পান, সুপারি, জর্দা ইত্যাদি। আর ফার্মগেট এলাকাতে যে বস্তুটি পাওয়া যায় সেটি একটি বস্তার মতো, তার মধ্যে আমরা পরিত্যক্ত ময়লা এবং আবর্জনা সেখানে পাওয়া যায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলকে দমন পীড়নের পুরনো কায়দা দেখা যাচ্ছে। এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে ডিআরইউতে জুলাই অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকার নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি করেছে। ভোটের আগে প্রপাগান্ডা চালিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট টানার চেষ্টা করা হতো বলেও মন্তব্য করেন তিনি। জানান, সম্প্রদায়কে দলীয়করণ করা হলে সমাজে বিভাজনের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, কোনো সম্প্রদায় যেন নিজেদের অনিরাপদ মনে না করে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। তিনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ন্যায্য দাবি দাওয়া বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে। দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের আহ্বান থাকবে যে দেশের যেই পরিস্থিতি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতেই ক্যাম্পাসের দেয়ালে আঁকা হয়েছিল গ্রাফিতি। সেগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমন মন্তব্য করেছেন উপাচার্য ABM ওবায়দুল ইসলাম।
সকালে উপাচার্যের বাসভবনের সামনের দেয়ালের গ্রাফিতি নতুন করে রং করে এই কর্মসূচির উদ্বোধন করেন ওবায়দুল ইসলাম। পরে সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা দেশবাসী জানে। সেই চেতনার প্রতিফলন ঘটেছে গ্রাফিতিতে। বর্তমানে শিক্ষার্থী এবং পথচারীরা এই গ্রাফিতিগুলো দেখে আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন বলেও জানান উপাচার্য। উপাচার্যের বাসভবন থেকে রোকেয়া হলের প্রধান ফটক পর্যন্ত করা দেয়ালের গ্রাফিতি নতুনভাবে রং করা হবে। কাজটি করছেন জয়নুল আর্ট গ্যালারির শিক্ষার্থীরা। এই এলাকার মানুষগুলো, এই অঞ্চলের মানুষগুলো এইগুলো দেখে অ্যাটলিস্ট মনে রাখবে এবং আগামী দিনে যেন ফ্যাসিবাদের আবারও উত্থান না ঘটে সেগুলো দিয়ে সতর্ক থাকবে। দীর্ঘ 6 বছর পর আবারও চালু হচ্ছে চীন ভারত সীমান্তে বাণিজ্য। কোভিডের কারণে বন্ধ থাকা সিকিমের নাথুলা পাস খুলে দেওয়া হয়েছে। এই পথে বাণিজ্যের জন্য 400 জন ব্যবসায়ীকে পারমিট দেওয়ার ঘোষণা ভারতীয় প্রশাসনের। তবে শুরুতে হাতে গোনা কয়েকজনই পাবে এই সুবিধা। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। সীমান্ত বাণিজ্য স্বাভাবিকভাবে চালু হলে দুই দেশই লাভবান হবে মত বিশ্লেষকদের। চীন ভারতের সম্পর্কে বৈরিতা চলে আসছে বেশ কয়েক যুগ ধরেই, তবে এতে ভাটা পড়েনি দুই দেশের মধ্যকার বাণিজ্যে। করোনা মহামারীর কারণে দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে সিকিম চীন সীমান্তের নাথুলা পাস। শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম। খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই পথ দিয়ে ভারত চীন সীমান্ত বাণিজ্য আবার শুরু করতে যাচ্ছি, আর বাণিজ্য চালু করতে যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। প্রতি বছর মে থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে বাণিজ্যিক কার্যক্রম। সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে চলাচল করবে পণ্য বহনকারী যানবাহন। দুই দেশই পূর্বের মতো 36টি অনুমোদিত পণ্যের আমদানি রপ্তানি বহাল রেখেছে। বাণিজ্য মৌসুমে 400 জন ব্যবসায়ীকে পারমিট দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন। প্রথম পর্যায়ে সীমিত সংখ্যক পাস ছাড়া হবে। দুই দেশের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে ব্যবসায়ীদের মাঝে। দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর বাণিজ্য ফের শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে দারুণ উদ্দীপনা কাজ করছে। এবারের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, রাস্তার অবস্থাও দারুণ। তাই আমরা আশাবাদী যে এই বাণিজ্য দারুণ সফল হবে। প্রাচীন এবং ঐতিহাসিক এই পথ দিয়ে সংস্কৃতি, ধর্ম এবং অর্থনৈতিক কার্যক্রম চলে আসছে দুই দেশের মাঝে। তবে 1962 সালে চীন ভারত যুদ্ধের পর প্রায় অর্ধশতক বন্ধ ছিল এই পথ। 2006 সালে দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে ফের চালু করা হয় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দরটি। কোভিডের দীর্ঘ বন্ধ ও হিমালয়ের বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত লাথুলার চেকপোস্ট ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত বাণিজ্য সহায়তার জন্য ইন্দো তিব্বত সীমান্তে মোতায়েন করা হয়েছে পুলিশ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। সৌদির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বাব এল মানদেব প্রণালীতে টোল আদায়ের কোনো পরিকল্পনা নেই হুতির। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়েছে, জলপথটিতে সম্পূর্ণ বিনামূল্যেই জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে হুতি। ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় নেই এমন সব জাহাজই নিরাপদে বাব এল মানদেব পাড়ি দিতে পারবে বলেও জানানো হয়েছে। চলমান উত্তেজনার জেরে সৌদি আরবের সাথে সংশ্লিষ্ট সব জাহাজের জন্য বাব এল মানদেব বন্ধ ঘোষণা করে হুতি। তাদের নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালীটি পাড়ি দেওয়ার অভিযোগে একাধিক জাহাজে হামলাও চালানো হয়। সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, এমনটা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত বর্জ্য শোভাযাত্রা এবং ক্লিনিং ডে উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সকালে রাজধানীর শাহবাগে হওয়া আয়োজনে প্রশাসক আরও বলেন, দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ। তিনি জানান, শহর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারলে আরও খারাপ হবে পরিস্থিতি। সবাইকে নিজ দায়িত্বে শহর পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। বলেন, শহর ক্লিন ও গ্রিন করতে সবার অংশগ্রহণ প্রয়োজন। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আমি আসার পরে তাদের দায়িত্ব জ্ঞান বলেছি, যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। পরিষ্কার কথা, যে যে কাজ করবেন সেই কাজ সিনসিয়ারলি করতে হবে। একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেল বাংলাদেশ ইন্টারন্যাশনাল আট্রিবিউশন সেন্টার বিয়াকের প্রতিষ্ঠার 15 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দ্রুত, কার্যকর ও স্বচ্ছ বিচার ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ন্যায় বিচারের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বিকল্প বিরোধ নিষ্পত্তি, এডিআর ব্যবস্থার প্রসার, দ্রুত বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি এবং বিনিয়োগ বান্ধব আইনি পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সম্প্রসারণে বিআকের অবদানের কথাও তুলে ধরা হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার 2026। কুয়েটে শিক্ষার্থীদের সংগঠন এক্সপেকট্রাম ক্লাবের আয়োজনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত মেলায় 16টি বিভিন্ন কোম্পানি অংশ নেয়, যেখানে চাকরি প্রত্যাশীদের বায়োডাটা জমা দেওয়ার পাশাপাশি নেওয়া হচ্ছে ইন্টারভিউ। এমন আয়োজনের ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষ করার সঙ্গে সঙ্গে কর্মজীবনে প্রবেশ করতে পারবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। এই ধরনের প্রোগ্রাম যদি চলমান থাকে তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য এটা অনেক উপকারী একটা মুভমেন্ট হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর যারা আন্ডারগ্র্যাড আছে তাদের জন্য বের হওয়ার আগেই চাকরির একটা সুব্যবস্থা তৈরি হয়। প্রতিনিয়তই ট্যালেন্টেড ক্যান্ডিডেটস আমরা পাচ্ছি। এখান থেকে আমাদের অনেকগুলো ওপেনিং আছে যেখান থেকে সিভি কালেক্ট করে আমরা নিজে যেতে পারছি। জব হান্ট করার চেয়ে যদি এইখান থেকে একই জায়গায় বসে 16টা কোম্পানির প্রয়োজনীয় ইন্টারভিউ দিতে পারছে, অ্যাপ্লাই করতে পারছে, এর চেয়ে সহজ উপায় আর কিছু নেই। আমি মনে করি এটা ছাত্রদের জন্য খুবই উপকারী একটা বিষয়। রাশিয়ার ব্যাপক হামলার মধ্যেই বিক্ষোভে উত্তাল ইউক্রেন। শুক্রবার রাজধানী কিয়েভে সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে দায়িত্বে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। যুদ্ধের মধ্যেই গুরুত্বপূর্ণ পদে রদবদলের জেরে গত 2 সপ্তাহ ধরে কিয়েভ সহ বিভিন্ন শহরে নিয়মিত রাস্তায় নামছে ইউক্রেনের সাধারণ মানুষ। শুক্রবার হয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মিছিল। এ সময় সেনা প্রধানের বরখাস্তের দাবিও জানান বিক্ষোভকারীরা। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রীকে অব্যাহতি দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ স্পষ্ট না করলেও জেলেনস্কি জানিয়েছেন সেনা প্রধানের সাথে তার মতপার্থক্য চরমে পৌঁছেছে। পাকিস্তানের তুষার ধসের কারণে নিহত পর্বতারোহীদের পরিচয় প্রকাশ করেছে প্রশাসন। কর্তৃপক্ষ বলছে 10 পর্বতারোহীদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ওমানের এভারেস্ট জয়ী পর্বতারোহী নাদিয়া আল হার্থিও রয়েছেন। পাকিস্তানের কারাকোরাম রেঞ্জের ব্রড পিক পর্বত আরোহণের অভিযানে অংশ নেয় ক্লাইম্বারদের 10 জনের একটি দল। এরপরই তুষার ধসে নিখোঁজ হন তারা। পর্বতারোহীদের দলটিতে পাকিস্তান, ওমানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও নেপালের নাগরিকও ছিলেন। এখনও খুঁজে পাওয়া যায়নি বিশ্বখ্যাত ক্লাইম্বার নির্মল পূজাকে। এদিকে ড্রোনের মাধ্যমে কয়েকজনকে দেখা গেলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের কাছে যেতে পারছে না উদ্ধারকারী হেলিকপ্টার। বহুল আলোচিত ইস্টার সানডে বোমা হামলা মামলায় শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিত জয়সুন্দরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। শুক্রবার এই রায় দেয় দেশটির বিশেষ আদালত। 2019 সালে ইস্টার সানডের বোমা হামলায় 279 জন নিহতের ঘটনায় দেয়া হয় এই রায়। এছাড়াও সাবেক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা হেমাসিরি ফার্নান্দোকেও দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। রায়ে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই দুজন, যার মধ্যে রয়েছে হামলা প্রতিরোধে ব্যর্থতা, দায়িত্ব পালনে অবহেলা, হত্যা ও হত্যা চেষ্টা। শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ডের বিধান থাকলেও সাধারণত তা কার্যকরের নজির বিরল। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।